হতো না, লিসার পাশেই বসতে হবে। এদিকে জঙ্কুক লিসাকে পাশে বসতে দেখে বলল, কি ব্যাপার লিসা তুই? জঙ্কুকের বাবা বলল, লিসা বাড়িতে যাবে। জঙ্কুক, তুমি তো ওই পাশেই যাবে, লিসাকে নামিয়ে দিয়ে যাবা। জঙ্কুক কিছু না বলে কাকে যেন ফোন করলো। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্কুক শুধু তের কান্না মাখা মুখটাই মনে পড়ছে। এই পিচ্চি পাগলিটাকে কিভাবে বোঝাবো ওকে আমি কতটা ভালোবাসি। সন্ধ্যায় জঙ্কুক ঢাকায় পৌঁছে তেকে ফোন করে বলল, কি ব্যাপার তে, তুই এখনো খাসনি কেন? আসলে জঙ্কুক আর লিজাকে একসাথে যেতে দেখে তের খুব খারাপ লাগছিল, তাই খেতে ইচ্ছা করেনি। কিন্তু সেটা জঙ্কুক ভাইয়া কিভাবে জানলো? তোকে কে বললো আমি খাইনি? যেই বলুক না কেন, তুই এখনো না খেয়ে আছিস কেন? এক্ষুনি খেয়ে নিবি। আচ্ছা। জঙ্কুক ফোন কেটে ভাবতে থাকে, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? নিজের খেয়ালটাই রাখতে পারে না। আমার উপর এতটা দুর্বল কেন? ওকে তো নিজেকে রক্ষা করা শিখতে হবে, তা না হলে আমার অনুপস্থিতিতে ও ভেঙে পড়বে। আর কোনো মানুষেরই কারোর উপর এতটা দুর্বল হওয়া উচিত না, যেন সেই মানুষটা মুখ ফিরিয়ে নিলে নিজে উঠে দাঁড়াতে পারে। এর মাঝে কেটে গেছে আরো কয়েকটা দিন। তেজিমিনের আর 1 মাস পর পরীক্ষা, তাই ওরা পড়াশোনা নিয়ে খুব বিজি। লিজাও চলে এসেছে, ও এখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। আজকাল লিজা প্রায় সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে আর মুচকি মুচকি হাসে। তে সবসময় দেখে লিজা বেলকনিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলে। মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকায় বুঝতে পারে না কার সাথে কথা বলছে। আজ তের জন্মদিন। তে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছে আর অপেক্ষা করছে কখন রাত 12টা বাজবে, কারণ জঙ্কুক বাড়িতে থাকলে ওকে সবার আগে উইশ করতো। আর আজ যখন বাড়িতে নেই তাহলে অবশ্যই ফোন করে বলবে 12টা বেজে 2 মিনিট। দরজায় কে যেন কড়া নাড়ছে। তে এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছে জঙ্কুক ভাইয়া এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে সুবিন, তের ছোট ভাই। সুবিন ঘরে ঢুকে বোনকে একটা ঘড়ি গিফট দিয়ে বলল, হ্যাপি বার্থডে আপু। তে ভাইকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মাই ডিয়ার ভাই। মনে ছিল তোর? তোর জন্মদিন আর আমার মনে থাকবে না, এটা কি করে হয়? তের খুব আদরের ভাই সুবিন। আর সুবিনও বোন বলতে পাগল। সবকিছুতেই সুবিন বোনের দিকটা আগে ভাবে। সুবিন বাড়ির সবার ছোট হওয়ায় সবাই ওকে খুব আদর করে। এর মাঝেই তের বাবা মা জিমিন আর জঙ্কুকের বাবা মা তের ঘরে এসে ওকে উইশ করে। কেটে যায় আরো কিছুক্ষণ, একে একে সবাই চলে যায়। তে ফোন হাতে নিয়ে দেখে 12টা 40 বাজছে, অথচ জঙ্কুক একবারও ফোন করেনি। বাধ্য হয়ে তে নিচে জঙ্কুককে ফোন করে, কিন্তু জঙ্কুকের ফোন ব্যস্ত। তের মনটা খারাপ হয়ে যায়। এত রাতে কার সাথে কথা বলছে জঙ্কুক ভাইয়া? আমার জন্মদিনের কথা কি ওর মনে নেই? তে আরো কয়েকবার ফোন দেয়, কিন্তু তবুও ব্যস্ত। তে মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। হঠাৎ চোখ যায় লিসা ব্যালকনিতে, ও কারোর সাথে যেন ফোনে কথা বলছে। তে আবার জঙ্কুককে ফোন দেয় শিওর হওয়ার জন্য যে ও যা ভাবছে সেটাই কি সত্যি। কিন্তু তে খুব করে চাচ্ছে এটা যেন সত্যি না হয়, কিন্তু তের চাওয়া ভুল প্রমাণ করে দিয়ে এটাই সত্যি হলো। জঙ্কুকের ফোন এখনো বিজি, তার মানে জঙ্কুক লিজার সাথে কথা বলছে। তে কান্না করতে করতে ঘরে আসে। এমন করলি কেন জঙ্কুক ভাইয়া? কেন আমাকে ভালোবাসলি না? আমি এতদিন ভুল বাসতাম। তোর কেয়ার করা, তোর শাসন সব দেখে ভাবতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না, তুই আমাকে কখনোই ভালোবাসিসনি। তুই আমাকে বোন ছাড়া আর কিছুই ভাবিসনি। ঠিক আছে, বাঁচতে হবে না ভালো, আমি আর তোর কোনো কথাই শুনবো না। পরের দিন সকালে তে চোখ মেলে তাকিয়ে দেখে জঙ্কুক ওর ওপর কিছুটা ঝুঁকে আছে। তা দেখে তে এক লাফে উঠে বসে। তুই আমার ঘরে কেন এসেছিস? তোর ঘরে কি আসা বারণ নাকি? হ্যাঁ, তুই আসবি না আমার ঘরে, তোর গার্লফ্রেন্ডের ঘরে যা। তুই আমার ঘরে কেন এসেছিস? ঠিক আছে, আসবো না, কিন্তু রেগে যাওয়ার কারণ কি? এই যে তোর বার্থডে গিফট, আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, আর তোর জন্য আর একটা সারপ্রাইজ আছে। তে গিফটের প্যাকেটটা নিয়ে এক ঝটকায় নিচে ফেলে দেয়। আমি চাই না তোর কোনো গিফট, তোর থেকে কিছু নেব না আমি। জঙ্কুক বুঝতে পারছে না তে হঠাৎ এমন করছে কেন। ও তো কখনো আমার উপর এভাবে রাগ দেখায় না। জঙ্কুক ভাবলো হয়তো ওর মাথায় ব্যথা করছে, তাই এখন ওকে রাগানো ঠিক হবে না, পরে এসে কথা বলে নেবে। আর সারা রাত জাগার কারণে জঙ্কুকের শরীরটা খারাপ লাগছে।
তাই ও থেকে আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। জঙ্কুক যাওয়ার পর তে নিচে পড়ে থাকা ভেঙে যাওয়া কাঁচের ছুরি আর একজোড়া নূপুর দেখে আবারও কান্না করে ওঠে। আমি তো তোর কাছে কোনো গিফট চাইনি, তুই কেন আমার হলি না, কেন ভালোবাসলি না আমাকে? বিকালে জঙ্কুক রেডি হয়ে নিচে যায়। সকালে সবাইকে বলে রেখেছিল যে আজ সবাই মিলে ঘুরতে যাবে। তের বাবা কাজে ব্যস্ত থাকায় শুধু উনি যেতে পারেন না, এছাড়া বাকিরা যাবে। জঙ্কুক নিচে গিয়ে দেখে সবাই আছে, কিন্তু তে নেই। এই মেয়েটার আবার কি হলো? কখনো তো এমন করে না। ঘুরতে যাওয়ার কথা শুনলে ওই তো সবার আগে বের হয়। জিমিনকে বলে ওকে ডাকতে। জিমিন, হ্যাঁ ভাইয়া। তে কোথায় রে? তুই দাঁড়া, আমি এক্ষুনি ডেকে আনছি। না, তুই গাড়িতে গিয়ে বস, আমি দেখছি। ঠিক আছে। জঙ্কুক এসে দেখে তের ঘরে দরজা লাগানো। এই তে, তে কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? রেডি হয়েছিস? আমি তো কোথাও যাচ্ছি না। 5 মিনিটের মধ্যে তোকে রেডি হয়ে নিচে দেখতে চাই। শুনতে পাসনি তুই? বললাম না আমি কোথাও যাব না। তে আমাকে রাগাস না, আমি বলছি তুই যাবি মানে তোকে যেতেই হবে, আর না গেলে তোকে আমি নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। বলে জঙ্কুক নিচে চলে আসে। এই জঙ্কুক না কি ভাবে নিজেকে, ও যা বলবে আমাকে তাই শুনতে হবে নাকি? আমি যাব না, না গেলে যদি আমায় সত্যি সত্যি নদীতে ভাসিয়ে দেয় তার থেকে ভালো যাই। তে একটা সাদা থ্রি-পিস পরে নিচে আসে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেওয়া। এই সাধারণ সাজেও যেন মেয়েটাকে বড্ড মায়াবী লাগে। আমি যে বারবার তোর চোখের মায়ায় পড়ে যাই। পড়ি, আমাকে এতটা পাগল না করলেও পারে। জায়গাটা বারাসিঘাট নামে পরিচিত। আগে সাধারণ থাকলেও জায়গাটা এখন অসাধারণ হয়ে গেছে। তে আগেও একবার এসেছিল এখানে, অনেকদিন পর আজ আসছে। এখানে আসতেই জঙ্কুক ভাইয়ের বন্ধু ইউনুকে দেখতে পেল তে। জঙ্কুক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, সব রেডি তো? হ্যাঁ, সব রেডি, তোদের আসার অপেক্ষায় ছিলাম। তারপর তেকে দেখে বলল, এই তে, হ্যাপি বার্থডে। ধন্যবাদ ভাইয়া। জঙ্কুক এসে সবার উদ্দেশ্যে বলল, মা, চাচি, তোমরা এখানে থাকো, আমরা একটু নৌকা করে ঘুরে আসছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। এরপর একটা নৌকায় ইউনু, লিজা, জিমিন আর সুবিনকে তুলে দিল। তে উঠতে গেলে, তোকে কি উঠতে বলেছি আমি? কেন, আমরা যাব না? যাব, তবে অন্য নৌকায়। তে মনে মনে ভাবছে, আমাকে অন্য নৌকায় নিয়ে গিয়ে আবার সত্যি সত্যি ফেলে দেবে নাকি? না, আমি কিছুতেই অন্য নৌকায় যাব না। তাই বুদ্ধি করে বলে, হয় আমাকে এটাতেই যেতে দিবে, না হলে আমি যাবই না। এত জেদ করিস কেন তুই? বিরক্তিকর। কি, আমি বিরক্তিকর? হ্যাঁ, এখন তো আমাকে বিরক্তই লাগবে, এখন যে তোর মনে অন্য কেউ আছে। জঙ্কুক তের হাত ধরে একটা ছোট্ট নৌকায় ওঠে, যেটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। তে অবাক হয়ে তাকিয়ে আছে। জঙ্কুক ভাইয়া কি তাহলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উইশ করেনি? উফ, কি যে খুশি লাগছে। কি রে, এতক্ষণ তো খুব বকবক করছিলি, এখন চুপ কেন? তুই আমাকে রাতে উইশ করিসনি কেন? সে তো ব্যস্ত ছিলাম, তার জন্য। কেন ব্যস্ত ছিলি? লিজা আপুর সাথে কথা বলার জন্য? হোয়াট? আমি জানি তুই অনেক রাত পর্যন্ত লিজা আপুর সাথে কথা বলিস। আমি ফোন দিয়েছিলাম তোকে। আরে আমি কখন লিজার সাথে কথা বললাম? আমি আজকে তোর জন্মদিনে উপস্থিত থাকবো বলেই তো সারা রাত জেগে ফোনে সব কাজ শেষ করলাম, যাতে আজকের দিনটা তোর সাথে কাটাতে পারি। আর যাই হোক, শ্বশুরের মেয়েকে তো জন্মদিনের দিন মন খারাপ করা দেখতে পারি না। কে তোর শ্বশুরের মেয়ে? কে? আশেপাশে কি আর কেউ আছে? তে লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তার মানে কি জঙ্কুক ভাইয়া আমাকেই ভালোবাসে? নদীর মাঝখানে একটা জ্বর ভেসে উঠেছে। জিমিনরা আগেই পৌঁছে গেছে। তে আর জঙ্কুকও চলে আসলো। ওরা আসতেই জিমিন এসে বলল, কংগ্রেস তে ভাবি। সবার সামনে ভাবি ডাক শুনে লজ্জায় নুয়ে পড়েছে তে। জঙ্কুক একটু হেসে সামনে এগিয়ে গেল। এই জিমিন, তুই সবার সামনে আমাকে ভাবি বললি কেন রে? সবাই আর কোথায়, সুবিন তো এখানে নেই, শুধু ইউনু ভাইয়া আর লিজা আপু। আর এখানে সবাই জানে তুই জঙ্কুক ভাইয়াকে ভালোবাসিস। তুই সবাইকে বলে দিয়েছিস? না রেতে, কেউ বলে দেয়নি আমাদের। জঙ্কুক ভাইয়া তো নিজেও তোকে ভালোবাসে। কি সত্যি জঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে? আর সেটা এদের বলেছে? ইস, আমি আজ খুব খুশি। আমার সবচেয়ে বড় চাওয়া পূর্ণ হয়ে গেছে। হঠাৎ নিজের মাথার উপর গোলাপের পাপড়ি ঝরতে দেখলো। উপরের দিকে তাকাতেই জঙ্কুক সবার সামনে হাঁটু মুড়ে বসে এক গুচ্ছ গোলাপ দিয়ে থেকে প্রপোজ করলো। আমার একাকিত্বের সঙ্গী হবি তে। যখন আমার পাশে আমি কাউকে পাবো না, ঠিক তখন কি তুই আমার পাশে থাকবি?
যখন দায়িত্বের বেড়াজালে বন্দি হয়ে একবেলা খাওয়ার কথা ভুলে যাব, সেই সময় তুই কি আমাকে খাওয়ার কথা মনে করিয়ে দিবি? সারা জীবন আমার পাশে থাকবি তো? তে চারিদিকটা কেমন যেন অপূর্ব লাগছে, মনে হচ্ছে তে খুশিতে সবাই খুশি। তে জঙ্কুকের হাত থেকে ফুলগুলো নিয়ে বলে উঠল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার পাশে থাকবো। যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন আমি দায়িত্ব নিয়ে সবাইকে তোমার পাশে নিয়ে আসব। যখন একবেলা খাবার খেতে ভুলে যাবে, তখন আমি তোমার মুখে খাবার তুলে দেব। জঙ্কুক দাঁড়িয়ে তে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, হলো তো আমার মহারানীর স্বপ্ন পূরণ? তে একটু ভেবে হেসে উঠল। আসলে তে একটা ডায়েরিতে লিখেছিল, চারপাশে পানি থাকবে আর মাঝখানে থাকবে সে আর আমি। একগুচ্ছ গোলাপ দিয়ে সে আমাকে তার করে চাইবে। আমি হাসলে যেন পানিগুলো ঝলমল করে উঠবে, আর ছোট্ট একটা ডিঙি নৌকায় বসে আমরা পানিতে সূর্য ডোবা দেখবো। হয়তো এবার জঙ্কুক সেটাই করবে। জঙ্কুক ওদেরকে আরো অন্য নৌকায় উঠিয়ে দিয়ে তেকে নিয়ে ছোট্ট নৌকাটাতে উঠলো, আর তের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। দু হাত মেলে দিয়ে সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করছে ও। হঠাৎ বলে উঠলো, জঙ্কুক ভাইয়া, লিজা আপু তোকে ভালোবাসে তো? লিজা, ওটা ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল, আর সেটাও বুঝে গেছে। তুই আমাকে ভালোবাসিস সেটাও বুঝতো, কিন্তু আমার মনে কি আছে সেটা জানতো না। জানার পর সরে গিয়েছে। কয়েকদিন পরের কথা, সুবিনের স্কুল থেকে পিকনিকে যাবে। সকালে উঠে সুবিন তের রুমে এসে তেকে ডাকছে, আপু, এই আপু। কি রে, সকাল সকাল কি হলো তোর? আজকে আমার স্কুল থেকে পিকনিকে যাব, একটু ড্রেস চুজ করে দিবি? আসলে আমার ছোট্ট ভাই এমনই, কোথাও গেলে আমাকেই বলবে, আপু বল না কোনটা পরবো। চল দিচ্ছি। মা কত টাকা দিয়েছে রে তোকে? আমাকে তো 1500 দিয়েছিল, 500 পিকনিকের জন্য দিয়েছি, আর আমার কাছে 1000 আছে। আমার জন্য কি নিয়ে আসবি? তোর জন্য গিফট আছে, কিন্তু এখন বলবো না। তে সুবিনকে নেভি ব্লু টি শার্টের সাথে ম্যাচিং করে কোট আর কালো প্যান্ট দেয়। তারপর জুতো মোজা বের করে দিয়ে নিচে যায়। একটু পর সুবিন রেডি হয়ে নিচে নেমে আসে। আয়ু বলে ওঠে, মাশাআল্লাহ, আমার বাবাকে তো আজ খুব সুন্দর লাগছে। সুবিন বলে, লাগবেই তোমার, সবচেয়ে আপুর পছন্দ করা ড্রেস। তে সুবিনের কথা শুনে বলে, আমার ভাই যে হিরোর মতো মা, ওকে সব ড্রেসেই মানায়। আমাদের সুবিনটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে উঠবে ভাবিনি। এই তো সেদিনে আমার কোলে পটি করে দিল। আয়ুর কথা শুনে সবাই হেসে ওঠে, আর সুবিন লজ্জা পেয়ে যায়। এর মাঝে তে আর সুবিন কয়েকটা সেলফি তুলে নেয়। জিমিনও এসে ওদের সাথে যুক্ত হয়। আসলে সুবিন সবার ছোট হওয়ায় সবাই ওকে খুব বেশি আদর করে, তবে সবার থেকে বেশি তে ওকে আদর করে, আর সুবিনও বোন বলতে পাগল। সুবিন বাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় তে বলে ওঠে, সুবিন তোকে কি পিকনিকে যেতেই হবে? তের কথা শুনে সুবিন বলে, আপু এসব কি বলছিস? আমরা বন্ধুরা মিলে কত প্ল্যান করেছি এই পিকনিক নিয়ে। মেয়ের কথা শুনে আয়ু এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, হঠাৎ এ কথা বললি? না মা, আমি তো সুবিনের রিয়াকশন দেখার জন্য এমনি বললাম। ও তাই বল। সুবিনকে বিদায় দিয়ে সবাই মিলে নাস্তা করতে বসে। তের কেন জানি না ভালো লাগছে না, ও নাস্তা না খেয়ে উপরে চলে যায়। জঙ্কুকের রুমের পাশে গিয়ে দেখে জঙ্কুক এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটা দেখে কতটা ক্লান্ত লাগছে যেন। সারা রাত কি জঙ্কুক ভাইয়া ঘুমায়নি নাকি? এখনো উঠছে না কেন? তে নিজের ঘরে গিয়ে পড়তে বসে, কিন্তু পড়াতেও মন বসছে না আজকে। এই সময়টা কেন জানি না খুব খারাপ লাগছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। তে নিজেই আয়ুর কাছে গিয়ে বসেছিল। হঠাৎ জঙ্কুক হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। জঙ্কুক বাবা, কোথায় যাচ্ছিস? খেয়ে যা। জঙ্কুক কিছু না বলেই চলে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর তে বাড়ির সামনে ভিড় দেখতে পেল। বুঝলো না কি হয়েছে, তাই দেখার জন্য নিচে নামলো। আর তখনই জঙ্কুক সুবিনকে কোল থেকে নামিয়ে মাটিতে রাখলো। হ্যাঁ, সুবিন অ্যাক্সিডেন্ট করেছে, আর সেই খবর পেয়ে জঙ্কুক গিয়েছিল। সুবিনের রক্তাক্ত দেহ দেখে তে বাকরুদ্ধ হয়ে গেছে। এই একটু আগেই তো ভাই আমার পাশে ছিল, এটা কিছুতেই হতে পারে না। জঙ্কুক এসে তেকে ধরে বলে, তে সামলা নিজেকে। জঙ্কুক ভাইয়া, সুবিন ঠিক আছে তো? বলো, ওকে উঠতে বলো। জঙ্কুক ভাইয়া, আমি ওকে দেখতে পাচ্ছি না এভাবে। আর নিজেকে ধরে রাখতে পারলো না তে, মাথা ধরে পড়ে গেল। জঙ্কুক জড়িয়ে নিল তেকে। আসলে বাবা মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালো
ভাই বোনের ভালোবাসা তুলনা হয় না। একজন বোনের পাশে কেউ না থাকলেও ভাই বলবে, বোন চিন্তা করিস না, আমি আছি। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। তের বাবা মাকে আরেমার জিন বুঝিয়ে যাচ্ছে। এছাড়া আশেপাশে অনেকেই এসেছে। সকাল থেকে হাসি খুশি বাড়িটা যেন এক নিমেষে অন্ধকার আর দুঃখে পরিণত হয়ে গেল। এর মাঝে কেটে গেছে আরো অনেকগুলো দিন। তের পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট বেরিয়ে এসেছে। এখন তে আর জিমিন কলেজে ভর্তি হবে। সুবিন চলে যাওয়ার পরে তে একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবুও সবার কথাতে শুধু পরীক্ষাটা দিয়েছে। তে এখন আর আগের মতো দুষ্টুমি করে না, সব সময় একা একা থাকে। তের মা আগে বলতো যে তে কেন এত দুষ্টুমি করিস, কেন চুপচাপ থাকতে পারিস না, কিন্তু এখন উনি নিজেই বলে, প্লিজ তে মা আগের মতো হয়ে যা। তোকে এই অবস্থায় দেখতে একদম ভালো লাগে না। তে কারোর কথা শোনে না, তবে মাঝে মাঝে তে প্রচুর মাথা ব্যথা করে, মনে হয় আর বুঝি বাঁচবে না। ইদানিং ব্যথাটা বেশি হয়েছে। ডাক্তারের কাছে গিয়েছিল জঙ্কুকের সাথে, কিন্তু কি হয়েছে জঙ্কুক কিছুই বলে না। তের মা শুধু মুখ লুকিয়ে কান্না করে। কেটে যায় আরো কিছুদিন। তে এখন খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, চোখের নিচে কালি পড়ে গেছে। দিন দিন কেন এমন হচ্ছে কেউ বলে না ওকে। 3 বেলা নিয়ম করে ওষুধ খেতে দেয় শুধু। যত দিন যাচ্ছে শরীর ভালো হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। একদিন বিকালে সবাইকে বসার ঘরে ডেকে আনলো জঙ্কুক। আমি জানি না আমার সিদ্ধান্তটা কে কেমন ভাবে নেবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারো চাওয়া বা না চাওয়াতে আমার সিদ্ধান্ত বদলাবে না। ছেলের এমন কথা শুনে আরএম বললেন, কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো জঙ্কুক। আমি তেকে বিয়ে করতে চাই বাবা। জঙ্কুকের কথা শুনে তে চমকে উঠলো। জঙ্কুক ভাইয়া কি বলছো এসব? এখন বিয়ে? কিন্তু কেন? জিন বললেন, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আর সেটা বদলাবে না বলছো, তাহলে জিজ্ঞাসা কেন করছো? আমি এই জন্য বললাম যাতে পরে কেউ বলতে না পারে যে এত কিছু হয়েছে আমরা কিছুই জানি না। আসলে জঙ্কুক, তুমি যে কতটা জেদি একটা ছেলে সেটা আমি খুব ভালো করে জানি। মা, হয়েছে তোমার ড্রামা। বিয়ের সিদ্ধান্ত নিয়ে বলতে এসেছো। আহ জিন, কি শুরু করলে তুমি? জঙ্কুকের মায়ের কথা শুনে তের মনটা কেমন খারাপ হয়ে গেল। বড় আম্মু কি তাহলে আমাকে পছন্দ করে না? কিন্তু জঙ্কুক এসবে কান না দিয়ে তের বাবা মায়ের পাশে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা চাচি তোমাদের মতামত কি? আমি কথা দিচ্ছি তেকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমরা আমার পাশে থাকবে তো? বাবা, সুবিন চলে যাওয়ার পর থেকে আমাদের একটাই ভরসা তে। কোনো এক সময়ে তো ওকে বিয়ে দিতেই হতো, কিন্তু তখনও আমাদের থেকে দূরে চলে যেত। তাই যদি তোর সাথে বিয়ে হয় তাহলে আমরা খুব খুশি। কি বলো তের মা? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের জঙ্কুকের মতো ছেলেই হয় না। কিন্তু বাবা, তে অসুস্থ, আর এই অবস্থায়। চাচি, তোমরা তো জানোই তে ঠিক হয়ে যাবে, তাহলে কেন এত চিন্তা করছো? অনেকদিন তো হয়ে গেল বাবা, কিছুই তো ঠিক হচ্ছে না। আমি নিয়ে যাচ্ছি তো কলকাতা, আমার উপর একটু ভরসা রাখো। জঙ্কুক বাড়ির কাউকে তের ব্যাপারে কিছুই ক্লিয়ার করে বলেনি। সুবিন যাওয়ার পরে কারোর মনের অবস্থা ঠিক নেই। এখন তের কথা শুনলে সবাই আরো কষ্ট পাবে। সবাই জানে এমনিতেই তের মাথা ব্যথা, আর সুবিনের জন্য নিজের যত্ন নেয় না আর ঠিক মতো খায় না। তাহলে কথা এখানেই শেষ। আজকে আমার আর তের বিয়ে হবে, কোনো আত্মীয় স্বজন ছাড়াই। কিন্তু জঙ্কুক, আমি জানি বাবা তুমি কি বলবে। বলবে তোমার একমাত্র ছেলের বিয়ে এভাবে কেন হবে? এই জন্যই হবে যে, কারণ আমি কাল তেকে নিয়ে কলকাতা চলে যাব। ওখানে যাওয়ার ব্যবস্থা আমি করে নিয়েছি। তে ঠিক হয়ে আসুক, তখন তুমি তোমার ইচ্ছে মতো বিয়ের আয়োজন করিও, কিন্তু এখন না। আর তে, তুই এখন উপরে যা। জঙ্কুকের কথা শুনে তে উপরে চলে গেল। আর তে যেতে জঙ্কুক বাকি সবাইকে বলল, তের মাথায় টিউমার হয়েছে। হ্যাঁ, এই জন্য অপারেশন করাতে হবে, তাই আমি ওকে কলকাতায় নিয়ে যাব। আর এম বললেন, তের টিউমার হয়েছে সেটা আমাদের জানাওনি কেন? শুধু বলেছো মাথায় সমস্যা। আমরা ভেবেছি সুবিনের জন্য। আমি তোমাদের জানাতাম, কিন্তু তার মধ্যে ছোট ছেলে যাওয়ায় আমি তোমাদের বলিনি। তের বাবা, জঙ্কুক এসব কি বলছে? আমার মেয়েটা এত বড় রোগ হয়েছে। চাচি, ঠিক হয়ে যাবে তে, টেনশন করো না। আমি এর জন্যই বলতে চাইনি। জঙ্কুকের বাবা বলল, ব্রেন টিউমার নাকি জঙ্কুক? না বাবা, যে টিউমার হয়েছে সেটা ব্রেনে যায়নি,
এতদিন ভেবেছিলাম হয়তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওকে অপারেশন করাতেই হবে। তাই আমি ওকে কলকাতায় নিয়ে যাচ্ছি বলে জঙ্কুক হনহন করে কোথায় যেন বেরিয়ে গেল। বিকালে খুব সাদামাটাভাবে কাজী আর কয়েকজন মুরব্বী ডেকে জঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেল। অন্য দিনের তুলনায় তে আজ একটু ভালো, হয়তো মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তে লাল আর গোল্ডেনের মিশ্রিত একটা শাড়ি পরেছে, আর জিমিন জোর করে ওকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। আর কোনো সাজ নেই। জঙ্কুকের মায়ের মনটা একটু খারাপ, ভেবেছিল লিসাকে ছেলের বউ বানাবে। তেকে যে তার অপছন্দ তেমনটা না, তেকেও অনেক ভালোবাসেন, কিন্তু হঠাৎ তে ছেলের বউ হবে, আর তার উপর তে অসুস্থ। তের মা আজকে জঙ্কুক আর তে দুজনের পছন্দেরই খাবার বানিয়েছে। বড় চিংড়ি রান্না করতে গিয়ে কান্না আটকাতে পারেনি, কারণ এটা তে আর সুবিনের পছন্দের খাবার ছিল। সুবিন চলে যাওয়ার পর থেকে মুখে একবারের জন্য হাসি আসি না আয়ুর। আসলে আমাদের চারপাশের মানুষের মধ্যে কে আগে চলে যাবে, ছোট না বড়, কেউ বলতে পারে না। আর মা বাবার আগে সন্তান চলে গেলে সেই বাবা মায়ের কতটা কষ্টের দিন কাটে একমাত্র তারাই বোঝে। রাত 11টা, এখন অতটাও শীত নেই, কিন্তু রাতে তবুও ঠান্ডা। অবশেষে জঙ্কুক আর তে স্বামী স্ত্রী হয়ে গেল। অনেক কষ্টের মাঝেও এটা যেন সুখের পূর্বাভাস। জঙ্কুক আর তে ছাদে দাঁড়িয়ে আছে। তে জঙ্কুকের কাঁধে মাথা রেখে দিয়ে এক মনে চাঁদের দিকে তাকিয়ে বলল, জঙ্কুক ভাইয়া, আমাকে কি এখনো ভাইয়াই বলবি? তে হেসে ওঠে, আমি যে ভাইয়া বলেই অভ্যস্ত। অভ্যাস চেঞ্জ করতে, নয়তো তোর সন্তানরা আমাকে বাবা ডাকার বদলে মামা ডাকবে। কিন্তু আমি যদি তার আগে মরে যাই? তের মুখে এমন কথা শুনে জঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে। এসব তুই কি বলছিস তে? কিছু হবে না তোর, ঠিক হয়ে যাবি তুই। আমার জন্য ঠিক হবি, তোর বাবা মায়ের জন্য ঠিক হবি। আমাদের যে এখনো অনেক ইচ্ছা বাকি আছে রে। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হবে না? বল। আমি বাঁচতে চাই জঙ্কুক ভাইয়া, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাই। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমাকে প্লিজ বাঁচাও জঙ্কুক ভাইয়া। আমি সবার সাথে বাঁচতে চাই। কান্না করিস না তে, সব ঠিক হয়ে যাবে। তোর কিছু হতে দিব না। খুব সকালে উঠে জঙ্কুকাতে রেডি হয়ে নাই। তে একা একা ভাইয়ার কবরের পাশে গিয়ে টুকুরে কান্না করে ওঠে। কেন চলে গেলি ভাই আমাদের সবাইকে ছেড়ে? জঙ্কুক এসে তেকে ওখান থেকে নিয়ে যায়। কি করছিস তে? কান্না করে করে নিজের শরীর আরো খারাপ করতে চাস? তারপর নাস্তা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় জীবন যুদ্ধের লড়াইয়ে, যেখানে গেলে হয়তো তে একবারেই ভালো হয়ে যাবে, আর না হলে তেকে আর পাওয়া যাবে না। জঙ্কুক এটা সবার কাছ থেকে আড়াল করেছে, কারণ এমনটা বললে তের মা বাবা কিছুতেই ওকে আসতে দিত না। কারণ বাবা মা যদি শোনে এই কাজটা করলে আপনার সন্তান হয় বাঁচবে না হয় মরবে, তাহলে বাবা মা বলবে আমার সন্তান যেমন আছে তেমনই থাক, জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। কিন্তু জঙ্কুক অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। তার কাছে আর কোনো অপশন ছিল না। তেকে এইভাবে দেখতে পারছিল না আর। কলকাতা যাওয়ার 2 দিন পর তে আর জঙ্কুক ডাক্তারের সামনে বসে আছে। ডাক্তার তে রিপোর্টগুলো দেখছে। জঙ্কুক খুব চিন্তিত, মনে মনে আল্লাহকে ডাকছে যেন টিউমারটা ব্রেন টিউমার না হয়। ডাক্তার একবার জঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করিয়েন না, অপারেশন করলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। জঙ্কুক যেন দেহে প্রাণ ফিরে পেল, কিন্তু তারপর ডাক্তার যেটা বলল সেটা শুনে জঙ্কুক আবারও চিন্তায় পড়ে গেল।